এখন দাঁড়িয়ে বলবে বুদ্ধ, যেন বুদ্ধদেবকে দেখতে পেল, সে তার উপাস্য বুদ্ধদেবকে স্বামীজির মধ্যে দেখতে পেয়েছে। ঠাকুরের সম্বন্ধে এরকম আছে, তাই না? ঠাকুরের সম্বন্ধে, ঠাকুরের মধ্যে একজন মুসলমান, সে ঠাকুরের মধ্যে তার পয়গম্বরকে দেখতে পেয়েছে। একজন খ্রিস্টান, সে ঠাকুরের মধ্যে তার ইষ্ট যীশু খ্রিস্টকে দেখতে পেয়েছে। সুতরাং এরা আসলে, ঠাকুর বলছে না যত মত তত পথ, এরা একই একই সত্তা, একই সত্য। সে বিভিন্ন যুগে বিভিন্ন যুগের মতো করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে। এইখানে সব এক হয়ে যাচ্ছে। তো আজকে এই বুদ্ধ পূর্ণিমার দিনে একটু ভগবান বুদ্ধের কথা বললাম। আর দেখুন, মানে আমরা এখানে আছি, সকলেই ছাত্র ছাত্রীরা রয়েছে, অভিভাবক অভিভাবিকা সকলেই রয়েছে। আপনারা যে এই শ্রীরামকৃষ্ণের জীবন, মায়ের জীবন, স্বামীজির জীবন নিয়ে এই জীবনটাকে, নিজেদের জীবনটাকে যে লিপ্ত করছে, নিজেদের জীবনটাকে যে কাটানোর একটা পরিকল্পনা করেছে, সেটা কিন্তু সত্যি খুব মহৎই একটা উদ্যোগ। এইরকম উদ্যোগ কিন্তু সকলের হয়ও না। আমাদের যে শাস্ত্রে, প্রাচীন শাস্ত্রে বলছে যে তিনটে জিনিস খুব দুর্লভ। এক হচ্ছে মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম, আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি এটা এত সোজা নয়। আরেকটি জিনিস হচ্ছে, বলছে মুমুক্ষুত্ব, যে মুক্তি হওয়ার ইচ্ছা, মুক্ত হওয়ার ইচ্ছা, ঈশ্বর লাভের ইচ্ছা, এইটা এত সোজা নয়, এটা এত সহজে আসে না। সুতরাং আমরা যদি তার ঠাকুরের কাছে নিজেদেরকে সমর্পণ করার জন্য চেষ্টা করছি, তাহলে নিশ্চয়ই আমাদের পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি আছে, এবং ঠাকুর, মা এবং স্বামীজির কৃপা কিন্তু আমাদের সকলের উপরে আছে। এই জন্য আমরা তার চরণে নিজেদেরকে রাখতে পেরেছি। তো স্বামীজি, আমরা ছেলেদের জন্য বলি বা সকলের জন্যই বলি, স্বামীজির যে আমি আসার সময় আমি শুনছিলাম ওনার কাছে যে আপনাদের ওখানে কি কি হয়। উনি বললেন যে আমাদের রবিবারে এই পাঠ হয়, সোমবারে এই পাঠ হয়, কিন্তু আমি মানে কথামৃত থেকে পাঠ হয়, লীলা প্রসঙ্গ থেকে পাঠ হয়, কিন্তু স্বামীজি থেকে বোধহয় কোনোদিন পাঠ হয় না। স্বামীজি থেকে পাঠ হয়, স্বামীজি কিন্তু ইয়ুথরা আছে খুব গুরুত্বপূর্ণ। কারণ স্বামী আত্মানন্দজি, স্বামীজির শিষ্য, উনি একবার, ওনার কাছে একবার কোন একটা জায়গা থেকে কিছু লোক এসেছেন। লোক এসে বলছেন যে মহারাজ, আমরা স্বামীজি, আমরা ঠাকুরের ভক্ত, আমরা অমুক জায়গাতে একটা এরকম পাঠচক্র মতো করেছি, এবং সেইখানে আমরা পাঠ করি, আলোচনা করি। তো আত্মানন্দজি মহারাজ, উনি খুব বড় রিয়েলাইজড সোল, উনি আত্মানন্দজি মহারাজ, উনি জিজ্ঞাসা করলেন তোমরা কি কি পাঠ করো? ওরা বললেন যে আমরা কথামৃত থেকে পাঠ করি, গীতা ইত্যাদি ইত্যাদি পাঠ করি। তখন বললেন স্বামীজি থেকে কিছু পাঠ করো? বলেন না। সে কি স্বামীজি থেকে পাঠ করবে? কথামৃত খুব উচ্চ অবস্থার কথা, কথামৃত পাঠ করো খুবই ভালো, কিন্তু স্বামীজি যদি না বুঝতে পারো, স্বামীজির মধ্য দিয়ে ঠাকুরকে বুঝতে হবে, স্বামীজি যদি না বুঝতে পারো, তাহলে কথামৃত বুঝতে পারবেন না। কথামৃতের ঠাকুর খুব উচ্চ অবস্থায় রয়েছে। ঠাকুর কথামৃতের পাতায় পাতায় প্রত্যেকটা, প্রায় প্রতিটি লাইনেই রয়েছে যে ঠাকুর ভাবে বিহভাবে রয়েছে, ঠাকুর বাহ্য দশা চলে গেছে, অর্ধবাহ্য দশায় আছেন। অর্থাৎ ঠাকুর খুব হাই স্টেটে ছিলেন, সেই স্টেট থেকে উনি এগুলো বলছেন। সেগুলো আমাদের সকলের পালনীয়, কিন্তু সেইগুলো ঠিক ঠিক বুঝতে গেলে স্বামীজির মধ্য দিয়ে যেতে হবে। ওই জন্য স্বামীজি পড়া খুব গুরুত্বপূর্ণ। আমি কয়েকদিন আগে একটা জিনিস পড়ছিলাম, সেইখান থেকে তোমাদেরকে একটু বলি, আপনাদেরকে একটু বলি। স্বামীজি একটা জায়গাতে, স্বামীজি ইন্সপায়ার্ড টক্স বলে একটা পোর্শন আছে স্বামীজি কমপ্লিট ওয়ার্কস এর মধ্যে, স্বামীজি বাণী এবং রচনা, যার কমপ্লিট ওয়ার্কস যে বাংলা বাণী এবং রচনা, সেখানে ইন্সপায়ার্ড টক্স, বাংলাতে সেটাকে করছে দেববাণী, সেইটা একটা অংশ আছে। দেববাণী হচ্ছে স্বামীজি যখন বিদেশে রয়েছে, বক্তৃতা দিয়ে বিভিন্ন ক্লাস করে স্বামীজি মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে গেছে, খুব অবসন্ন হয়ে গেছে। তখন স্বামীজি ভাবলেন যে একটু এই জনগণের কোলাহল থেকে একটু দূরে একটা জায়গাতে গিয়ে একটু রেস্ট নেব। তখন সেরকম তার যে ক্লোজ কয়েকজন শিষ্য এবং শিষ্যা ছিলেন, ওরা বললেন যে ঠিক আছে স্বামীজি, 1000 আইল্যান্ড পার্ক বলে একটা জায়গা আছে, খুব জনবিরল জায়গা, ওইখানে চলুন আমরা যাই, ওইখানে গিয়ে আপনি একটু রেস্ট নেবেন, আমরাও থাকবো আপনার সঙ্গে। স্বামীজি রাজি হলেন। ওরা সেখানে গেলেন। কারণ একটা বাড়ি ছিল ওটা, পরিত্যক্ত বাড়ি, সেইখানে গিয়ে সমস্ত রেডি করে ওখানে ওরা থাকলেন, এবং সেইখানে স্বামীজি খুব উচ্চ আধ্যাত্মিক ভাবে থাকতেন। এবং কমপ্লিট ওয়ার্কস এর ওই ইন্সপায়ার টক্স যে পোর্শনটা পড়লে বোঝা যায় স্বামীজি একদম হাইয়েস্ট ফিলোসফি ওখানে বলছেন। ওইখানে স্বামীজি একটা জায়গাতে বলছেন
যে জগতে বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা বিপ্লব হয়েছে, বিভিন্ন আচার্য এসেছেন, তারা বিভিন্ন মত প্রচার করেছেন এবং মানুষ সেইগুলোকে ফলো করেছে, মানুষ সেইগুলোকে গ্রহণ করেছে। কিন্তু সেই চিন্তাটাই স্থায়ী হয়ে গেছে, সেই চিন্তাগুলোই স্থায়ী হয়ে গেছে যার মধ্যে এই তিনটে জিনিস আছে। কি কি সেই তিনটে জিনিস? এক, ফ্রিডম, মুক্তি। দুই, স্ট্রেংথ, শক্তি। তিন, ওয়াননেস, একত্ব। এই তিনটে জিনিস, ফ্রিডম, স্ট্রেংথ, ওয়াননেস, এই তিনটে জিনিস যে চিন্তার মধ্যে আছে সেইটা জগতে স্থায়ী হয়ে গেছে। এটা কিন্তু আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ছাত্রছাত্রী হই কি অভিভাবক অভিভাবিকা হই, সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ। এই তিনটে জিনিস আমরা দেখব যে স্বামীজির আইডিয়ার মধ্যে, স্বামীজির যে টিচিংস তার মধ্যে এবং রামকৃষ্ণ মিশনের যে প্রিচিং তার মধ্যে এই তিনটে জিনিস কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। প্রথম হচ্ছে স্বামীজি বললেন যে ফ্রিডম বা মুক্তি। দেখুন, রামকৃষ্ণ মিশনের যে মোটো, রামকৃষ্ণ মিশন যখন 1897 সালের 1 মে স্বামীজি প্রতিষ্ঠা করলেন, রামকৃষ্ণ মিশনের একটা মোটো ঠিক করে দিলেন, উদ্দেশ্য ঠিক করে দিলেন। কি? আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ। আত্মার মুক্তি এবং জগতের কল্যাণ। শুধু আত্মার মুক্তি নয়, শুধু সন্ন্যাসীরা গিয়ে হিমালয়ের গুহাতে বসে আত্মমুক্তির জন্য চেষ্টা করলো, কেউ মুক্তি লাভ করলো, কেউ মুক্তি লাভ করলো না, সেটি রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য শুধু নয়। আত্মার মুক্তি অবশ্যই, সেই একই সঙ্গে জগতের কল্যাণ, জগৎ হিতায়, জগতের কল্যাণ। আবার শুধু জগৎ হিতায় নয়, শুধু গিয়ে কিছু মানুষের সেবা করা, শুধু এইগুলো নয়। এগুলো রামকৃষ্ণ মিশনের যে, রামকৃষ্ণ মিশনের মধ্যে সবাই রয়েছে, সন্ন্যাসী ব্রহ্মচারী রয়েছে, ভক্ত মন্ডলীও রয়েছে, দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তাদের সকলের জন্য স্বামীজি এই আইডিয়াল ফিক্স করে দিলেন, আত্মান মোক্ষার্থম জগৎ হিতায়, নিজের মুক্তির জন্য চেষ্টা করা এবং জগতের কল্যাণ করা। এই স্বামীজি প্রথমেই বলছেন যে ফ্রিডম, মুক্তি, একদম মুক্তির কথাটি প্রথমেই উনি রামকৃষ্ণ মিশনের মোটর মধ্যে ফিক্স করে দিয়েছে। জগতের এই যে বন্ধনের থেকে মুক্তি। স্বামীজি যে ঠাকুরের আরাত্রিক ভজন আপনারা নিশ্চয়ই করেন, আরাত্রিক ভজনের প্রথম লাইন, খণ্ডন ভব বন্ধন, এই জগতের যে বন্ধন, সেই বন্ধন খণ্ডন করে দাও। জগবন্দন বন্দিতময়, হে জগবন্দন, জগৎ তোমাকে বন্দনা করে, আমি তোমাকে প্রণাম করছি, তোমাকে বন্দনা করছি, তুমি আমার জগতের এই বন্ধন খণ্ডন করে দাও। এই হচ্ছে একদম মুক্তির কথা বললেন, যে জগতে যে এত কিছু আমার শরীর মন আমাকে কষ্ট দিচ্ছে, শরীর মনের সঙ্গে যে আমার সংযোগের ফলে কষ্ট হচ্ছে, তা থেকে আমাকে মুক্ত করে দাও। মুক্তিটা কি? যে সকলের মধ্যে আমি যেন নিজেকে দেখতে পাই। বুদ্ধদেব, স্বামী বিবেকানন্দের আদর্শ পড়লে আমরা বুঝতে পারি, মায়ের কথা শুনলে বুঝতে পারি। মাকে একবার জিজ্ঞাসা করেছে, মা ভগবান লাভ কি? মা বলছেন, ভগবান লাভ হলে কি হয় জানো? ভগবান লাভ হলে দেখবে যে তোমার মধ্যেও যিনি, সকলের মধ্যেই তিনি অধিষ্ঠান হয়ে রয়েছেন। প্রত্যেকটি জীবের মধ্যে সেই একই সত্য রয়েছে, যে সত্য আমার মধ্যে রয়েছে। তখন সে কাউকে নিজের থেকে আলাদা করে দেখতে পারবে না। এই হচ্ছে মুক্তি। এই ক্ষুদ্র যে ব্যক্তিত্ব, সেইখান থেকে মুক্ত হয়ে সকলের সঙ্গে, সেই ব্যক্তিত্বের সঙ্গে, সর্বব্যাপী সেই সত্তার সঙ্গে এক হয়ে যাওয়া, এই হচ্ছে মুক্তি। কিন্তু স্বামীজি শুধু এই স্পিরিচুয়াল ফ্রিডম এর কথা কিন্তু শুধু বলেননি। স্বামীজি সেই সময় পরাধীন দেশের রাজনৈতিক মুক্তির কথা বলেছে। স্বামীজি খুব চাইতেন যে দেশ স্বাধীন হোক। একটা পরাধীন দেশে, সেখানে কোনো স্পিরিচুয়ালিটি, কোনো কালচার কিছু কাজ করে না যতক্ষণ অবধি সে পরাধীন আছে। ওই জন্য স্বামীজি খুব চাইতেন যে দেশ স্বাধীন হোক। আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশন একটা অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন, অরাজনৈতিক সংস্থা। ওই জন্য স্বামীজি এই দিকগুলো আমরা খুব করি না, মানে, কিন্তু রামকৃষ্ণ মিশনের স্বামীজির যে আইডিয়া নিয়ে সেই সময়ের বিপ্লবীরা যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই ইতিহাস রয়েছে, তাই না? হেমচন্দ্র ঘোষ, ইভেন নেতাজি সুভাষ চন্দ্র বোস, স্বামীজি বলতেন আমি স্বামীজির মানস পুত্র। উনি বলতেন, স্বামীজি যদি আজকে, স্বামী বিবেকানন্দ যদি আজকে বেঁচে থাকতেন, আমি তাকেই আমার গুরু বলে বরণ করে নিতাম। স্বামীজির সঙ্গে তার কখনো দেখা হয়নি। 1897 সালে সুভাষ চন্দ্র বোসের জন্ম, 1902 সালে স্বামীজির শরীর চলে গেছে, সুতরাং সামনাসামনি কখনো দেখা হয়নি। কিন্তু তার শিক্ষক তার বাড়িতে গিয়ে উনি স্বামীজির লেখা পড়েছেন, স্বামীজির চিঠিপত্র পড়েছেন, পড়ে এত উদ্বুদ্ধ হয়েছে, উনি প্রথমে চেয়েছিলেন সন্ন্যাসী হয়ে যাবেন। আমরা সকলে জানি উনি রাজা মহারাজের কাছে, স্বামী ব্রহ্মানন্দের কাছে এসেছিলেন যে আমি সন্ন্যাসী হতে চাই। রাজা মহারাজ বললেন, না, তোমার জন্য অন্য পথ আছে। রাজা মহারাজ
আর ভিতরটা দেখতে পাচ্ছেন, উনি বলেন তোমার জন্য অন্য পথ আছে। তারপরে সুভাষচন্দ্র বোস একবার হিমালয়ে চলে গেছিলেন সন্ন্যাসী হবেন বলে, কিন্তু ফিরে আসেন খুব অল্প বয়সে। তারপরে এসে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেন, এবং ভারতের স্বাধীনতার ইতিহাস যদি আমরা দেখি এবং নিরপেক্ষভাবে বিচার করি, সেখানে সুভাষচন্দ্র বোসের, নেতাজি সুভাষচন্দ্র বোসের অবদান কিন্তু অবিস্মরণীয়, আমরা ভুলতে পারবো না। রাজনৈতিক মুক্তির কথা বলেছেন স্বামী বিবেকানন্দ, দারিদ্র থেকে মুক্তির কথা বলেছেন। উনি জাপানে যখন গেছেন, জাপানে গিয়ে দেখছেন যে এখানকার মানুষ কিভাবে উঠে, মানে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়েছে, শুধু চাকরির উপরে নির্ভরশীল নয়, তারা নিজের ব্যবসা করছে, নিজের শিল্প করছে। উনি সেখান থেকে এসে যখন ভারতে ফিরে এলেন, উনি বলছেন যে প্রত্যেকে জাপানে যা, জাপানে গিয়ে দেখ ওখানকার মানুষ কি করছে। সেইখানে নিজের, এখন দেখবেন যে ভারতে এরকম কত এরকম সব ছোট ছোট ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা, ওরা নিজেদের সমস্ত ব্যবসা শুরু করছে, নিজেদের একটা করে সব এটা করছে, ওরা এন্টারপ্রেনারশিপ করছে। তো এইগুলো স্বামীজির আইডিয়া। তো এগুলো স্বামীজি কিন্তু শুধু জানবেন যে স্বামীজি শুধু মন্দিরে বসে স্বামীজিকে আমরা স্বামীজির সামনে ধূপ ঘোরাবো, এইগুলো, এটা শুধু স্বামীজি নয়। স্বামীজির আইডিয়া হচ্ছে প্রত্যেকটি মানুষ নিজের পায়ে দাঁড়াবে, এই প্রত্যেকটি মানুষ অন্যের অধীনতা থেকে মুক্ত হবে। এই যে ফ্রিডম, এই মুক্তির কথা স্বামীজি বলেছেন। দ্যাট মে বি স্পিরিচুয়াল ফ্রিডম, দ্যাট মে বি কালচারাল ফ্রিডম, দ্যাট মে বি এনি কাইন্ড অফ ফ্রিডম। প্রত্যেকে নিজের পায়ে দাঁড়ান। স্বামীজি বলছেন শিক্ষা মানে হচ্ছে সে যেন বুঝতে পারে, সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষার কথা বলছেন, স্বামী নিজের পায়ে দাঁড়াতে পারে, এই মুক্তির কথা বলছেন। দুই, স্ট্রেংথ, শক্তি। স্বামীজির মতো শক্তির কথা হয়তো আর কোন ধর্মাচার্য এমন ভাবে বলেননি। স্বামীজি যে শক্তির কথা যত জোর দিয়ে বলেছেন, স্বামীজি বলছেন উপনিষদ থেকে যদি একটি শব্দ এসে মানব জাতির উপরে বোমার মতো পড়ে, সেটি হচ্ছে ফিয়ারলেসনেস। শক্তির কথা স্বামী বারবার শক্তির কথা বলেছেন। বলছেন উপনিষদ পড়ো, গীতা পড়ো, কেন? শক্তি চায়। বলছেন গীতা পাঠের আগে তুমি ফুটবল খেলো, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তুমি স্বর্গের অধিকতর নিকটবর্তী হবে, কেন? তারপরে স্বামীজি বলছেন, এটা একাধিক জায়গাতে আছে, এইটা আমরা অনেক সময় মিস কোট করি, এটা এই শুধু এইটুকু কোট করে একটা কনফিউশন তৈরি করি। উনি বলছেন যে ফুটবল খেললে, শরীর চর্চা করলে তুমি শরীর এবং মনে শক্তিশালী হবে, তখন সেই শক্তিশালী মন, সেই শক্তিশালী শরীর দিয়ে তুমি গীতা যখন পড়বে, তখন তার ঠিক ঠিক অর্থ অনুধাবন করতে পারবে। এইটা, এই যে এক্সপ্লেনেশন, এটা কিন্তু স্বামীজির কমপ্লিট ওয়ার্কসে আছে, এটা আমার বানানো নয়, একাধিক জায়গাতে এটা আছে। সুতরাং এই পুরোটা স্বামী শক্তির কথা বারবার বলছেন। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে এসেছেন, ঢাকাতে গেছেন, ভারতবর্ষে ফিরে তখন ঢাকাতে গেছেন, ঢাকাতে গিয়ে ওখানে ইয়াং ছেলেরা স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছে। স্বামীজি এসে ওদেরকে বলছেন যে ফুটবল খেল, তার কারণ ফুটবলের লাঠির বদলে লাঠি আছে। মানে তোমাকে কেউ, অর্থাৎ তোমাকে কেউ আক্রমণ করেছে, তোমাকে কেউ আঘাত করেছে, তাকে প্রত্যাঘাত করার যে শিক্ষা, সেটা ফুটবলে আছে। অর্থাৎ স্বামীজি শক্তির কথা কিন্তু বারবার বলেছেন, শারীরিক শক্তি, মানসিক শক্তি। এই যে যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য বিশেষ করে বলি, তোমাদের এই সময়টা, জীবনের এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময়। জানবে তোমরা শৈশব থেকে আস্তে আস্তে তারুণ্য, তারপরে যৌবনের দিকে আস্তে আস্তে তোমরা যাচ্ছ। এই সময়টা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারো, তাহলে ইউ ক্যান ডু ওয়ান্ডার্স, ইউ ক্যান এক্সেল ইন ইউর লাইফ। কিন্তু যদি এই সময়টা কেউ নিজেকে হারিয়ে ফেলে, কন্ট্রোল করতে না পারে, তাহলে কিন্তু ডিজাস্ট্রাস হয়ে যেতে পারে। স্বামীজি এক সময় বেলুড় মঠে রয়েছেন, স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, উনি স্বামীজির কাছে এসেছেন। এসে দেখছেন স্বামীজি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে পড়ছেন, 10th ভলিউম পড়ছেন। স্বামীজির ঘরে বাকি 9টা ভলিউম রয়েছে। শরৎ চক্রবর্তী বললেন, স্বামীজি আপনি 10 নম্বর খণ্ডটা পড়ছেন, কিন্তু এই যে এতগুলো খণ্ড, এটা তো এক জীবনে পড়ে ওঠা অসম্ভব। স্বামীজি বললেন, সে কি রে, আমি তো আগে 9টা খণ্ড পড়ে ফেলেছি, এখন আমি 10 নম্বর খণ্ড পড়ছি। শরৎ চক্রবর্তী বললেন, অসম্ভব ব্যাপার, বলে তুই আমাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন কর। শরৎ চক্রবর্তী প্রশ্ন করলেন, স্বামীজি প্রত্যেকটি জায়গার সঠিক উত্তর দিলেন, ইভেন কিছু কিছু কোট করে দিলেন, উদ্ধৃতি তুলে দিলেন। শরৎ চক্রবর্তী অবাক হয়ে গেছেন। একই ঘটনা ঘটেছিল মিরাটে, স্বামীজি তখন রয়েছেন ওখানে, স্বামী অখণ্ডানন্দজি, স্বামীজির গুরু ভাই, তিনি ওখানে রয়েছেন। তিনি, স্বামীজি ওকে বলেছেন যে পাশে যে লাইব্রেরি আছে ওখান থেকে বই নিয়ে আসবি। সে অখণ্ডানন্দজি, স্বামীজি একটা বইয়ের নাম লিখে দেন, অখণ্ডানন্দজি ওখান থেকে লাইব্রেরিয়ানকে বলে ওই বইগুলো ইস্যু করে নিয়ে আসে। স্বামীজি 1-2 দিনের মধ্যে পড়ে ওগুলো ফেরত পাঠিয়ে দেন। এরকম করে বেশ কয়েকবার হয়েছে। অখণ্ডানন্দজিকে একদিন লাইব্রেরিয়ান বলছেন যে মশাই, আপনি তো লোক দেখানোর জন্য বইগুলো নিয়ে যাচ্ছেন, এগুলো কি পড়ছেন? এত মোটা মোটা বই 1 দিন 2 দিনে পড়া হয়? অখণ্ডানন্দজি বললেন, না আমি সত্যি এগুলো পড়ছি না, এগুলো আমার গুরু ভাই
স্বামী বিবেকানন্দের জন্য, বলে যেই হোক সে পড়ছে না। অখণ্ডানন্দজি কিছু বলতে পারেননি, উনি ফিরে এলেন স্বামীজি যেখানে থাকতেন। স্বামীজিকে এসে বলছেন, স্বামীজি এরকম বলছিলেন লাইব্রেরিয়ান। বললেন ঠিক আছে। পরের দিন উনি লাইব্রেরিতে স্বামীজি নিজে এলেন, নিজেকে বললেন যে আমার নামে যে যে বই ইস্যু করা আছে ওগুলো বের করুন। বের করার পরে বললেন এখান থেকে আপনি যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুন। স্বামীজি উনি প্রশ্ন করলেন, স্বামীজি প্রত্যেকটি জায়গা থেকে সঠিক উত্তর দিলেন। কি করে হতে পারে? শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, স্বামীজি কি করে সম্ভব এটা? বললেন এটা অসম্ভব নয়। বলছেন শরৎ চক্রবর্তী বলছেন এটা মানুষের পক্ষে সম্ভব নয়। স্বামীজি বলছেন একদমই সম্ভব, আমি পেরেছি, একদমই সম্ভব। কিভাবে সম্ভব? বলছেন যদি কেউ পবিত্রতা এবং একাগ্রতা বজায় রাখতে পারে তার পক্ষে এটা সম্ভব। সুতরাং এখন যে এই ছেলে মেয়েরা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের জন্য আমি এটা খুব করে বলবো যে পবিত্রতা মেনটেন করা, পিউরিটি মেনটেন করা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের যে এই সময়ে তোমাদের শরীর মনে বিভিন্ন রকম পরিবর্তন আসে, বিভিন্ন রকম কৌতূহল, বিভিন্ন রকম আগ্রহ শরীর মনের মধ্যে আসতেই পারে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেইগুলোকে দেখবে সেটা যেন আমার ক্ষতির দিকে না চলে যাচ্ছে। তুমি তোমার বড়দের সঙ্গে আলোচনা করবে যে কোনটি ভালো কোনটি খারাপ, তারা গাইড করতে পারবে। বড়দের সঙ্গে মানে যারা ঠিক ঠিক বোঝেন, যারা তোমাকে ভালো দিকে নিয়ে যাবে। বড় তো অনেক রকমেরই হয়, যারা তোমাকে ভালো দিকে নিয়ে যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে যে এইটি আমার মনে এরকম চিন্তা আসছে, এগুলো কি ভালো না খারাপ। তারা গাইড করবে যে হ্যাঁ এইটা ভালো এইটা খারাপ। কিন্তু তুমি বাইরে থেকে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারো, দেখবে একটি বৈদিক মন্ত্র আছে, বৈদিক শান্তি মন্ত্র উচ্চারণ করি আমরা। ভদ্রম কর্ণেভি শৃণুয়াম দেবাঃ, ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈস্তুষ্টুবাগম স্বস্তনূভি, ইত্যাদি ইত্যাদি। এরকম আছে যে আমি আমার কান দিয়ে যেন মঙ্গল ভদ্র কথা শুনি, মঙ্গল কল্যাণকর কথা শুনি। আমি আমার চোখ দিয়ে যেন ভালো জিনিস দেখি। এই তিনটে বাঁদর আছে না, একজন কান ঢেকে আছে, বুরা মত শুনো, বুরা মত দেখো, বুরা মত কহো। এইটা খুব গুরুত্বপূর্ণ। আমি কোনো খারাপ জিনিস যেন আমার চোখে না পড়ে, কোনো খারাপ জিনিস যেন আমি কর্ণগোচর না, আমার কানে না, কর্ণগোচর না হয়, কানে না আসে। আমি যেন কোনো খারাপ চিন্তা না করি, আমি যেন কোনো খারাপ কথা না বলি। স্বামীজির কর্মযোগ যদি পড়ো দেখবে প্রথম চ্যাপ্টারে প্রথম পাতাতে রয়েছে, বলছেন আমরা যা চিন্তা করি সেটি আমার মনের উপরে একটা আঁচড় কেটে যায়, একটা দাগ কেটে যায়, এবং সেই আঁচড়ের সমষ্টি, সেই দাগের সমষ্টি হয় আমার চরিত্র। সেইভাবে আমার চরিত্র তৈরি হয়। অর্থাৎ তুমি যদি কন্টিনিউয়াসলি ভালো চিন্তা করতে করতে থাকো, তুমি যদি কন্টিনিউয়াসলি পবিত্র চিন্তা করতে থাকো, দেখবে তোমার চরিত্র একটি সৎ চরিত্রে পরিণত হবে। তুমি যদি কন্টিনিউয়াসলি খারাপ চিন্তা করতে থাকো, তাহলে সেই সামেশন অফ অল দি এভিল থটস উইল মেক ইউর ক্যারেক্টার আ এভিল ক্যারেক্টার, আ ব্যাড ক্যারেক্টার। এইটাই হয় যে যারা খুব ভালো জীবন যাপন করছেন, খুব ভালো একটা ভালো জায়গাতে পৌঁছে গেছেন, তারা কিন্তু একদিনে ওটা পৌঁছাননি। যে কোনো মানুষ খুব ভালো করছেন জীবনে, সে কিন্তু একদিন ওটা পৌঁছননি। তিনি সারা জীবনের একটা সাধনাতা, সে সমস্ত খারাপ জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে এবং নিজের থেকে সমস্ত খারাপ জিনিসকে দূরে সরিয়ে রেখেছে। ভালো চিন্তার মধ্যে, ভালো আলোচনার মধ্যে সবসময় থেকেছে এবং ধীরে 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 নিজেকে একটা সৎ চরিত্র তৈরি করেছে। এটা অনেক মানুষের জীবনে এটা দেখা গেছে, এটা এক্সপেরিমেন্টাল ট্রুথ। আর প্রত্যেকে স্বামীজি পড়বে ভাই বা বোন, প্রত্যেকে স্বামীজি পড়বে। জোসেফিন ম্যাকলাউড বলে একজন আছেন, একজন ছিলেন স্বামীজির, উনি ওনাকে বলা হতো, উনি নিজেকে বলতেন আমি স্বামীজির বন্ধু, আমি স্বামীজির শিষ্যা নয়, বন্ধু। এ খুব রাশভারী মহিলা এবং ইংল্যান্ডের খুব সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম এবং খুব উঁচু উঁচু দরের সমস্ত লোকজনের সঙ্গে তার আলাপ ছিল, তাদের সঙ্গে উনি কথা বলতেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা হতো, সেইখানে তার যাওয়া আসা ছিল। সে জোসেফিন ম্যাকলাউড একবার বলছেন, দেখো আমি পৃথিবীর অনেক বড় বড় লোকের সঙ্গে আলাপ করেছি, কথা বলেছি, ইভেন আমি ইংল্যান্ডের রাজার সঙ্গেও কথা বলেছি, আমি স্বামী বিবেকানন্দের সঙ্গেও কথা বলেছি। তোমরা জানো ওদের সঙ্গে স্বামী বিবেকানন্দের পার্থক্য কি? জোসেফিন ম্যাকলাউড বলছেন, যখন আমি ওদের সামনে গিয়ে দাঁড়াই তখন আমার মনে হয় হাউ গ্রেট দে আর, ওই লোকটি কত মহৎ, and how insignificant I am, ওর সামনে আমি কত তুচ্ছ, আমি কত ছোট, যখন আমি ওই লোকগুলোর সামনে গিয়ে দাঁড়াই। আর যখন স্বামী বিবেকানন্দের সামনে গিয়ে দাঁড়াই তখন মনে হয় হাউ গ্রেট হি ইজ, ইনি কত মহান, and how great I am, আমিও কত মহান। স্বামী বিবেকানন্দের শুধু স্পর্শ, স্বামী বিবেকানন্দের মিয়ার লুক, স্বামী বিবেকানন্দের চিন্তা আমাদের মধ্যে সেই পোটেনশিয়াল স্ট্রেংথ,
পোটেনশিয়াল যে ডিভিনিটি সেইটিকে জাগ্রত করে দিতে পারে, জাগ্রত করে দিচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্বামীজি পড়ে নিজের জীবনের সেই অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করছেন, প্রকাশ করছেন। এইটি আমি প্রত্যেককে আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে আমি বড় দাদার মতো বলে যাচ্ছি যে রিড স্বামীজি অ্যাটলিস্ট 10 মিনিটস আ ডে। স্বামী বিবেকানন্দের যেটি তোমার ভালো লাগে, আমার ভারত অমর ভারত বলে একটা বই আছে, মাই ইন্ডিয়া দা ইন্ডিয়া ইটারনাল, যার ইংরেজি ভার্সন। এরকম অনেক বই আছে, বিবেকানন্দ কল টু দ্য নেশন, ছোট ছোট বই, পাতলা। এই বইটা দিয়ে শুরু করো, তারপরে তুমি বড় বইয়ে যাবে। কিন্তু স্বামীজি পড়ো, প্রতিদিন 10-15 মিনিটস স্বামীজি পড়ো, দেখবে ওই স্বামীজি তার স্থূল শরীরে নেই, স্বামীজির সামনে গিয়ে আমরা দাঁড়াতে পারছি না, কিন্তু স্বামীজি বলেছেন, স্বামীজি প্রতিশ্রুতি দিয়েছেন যে একদিন মনে হতে পারে যে স্বামীজি শরীর যাওয়ার কয়েকদিন আগের ঘটনা বা 1-2 বছর আগের ঘটনা, উনি বলছেন একদিন মনে হতে পারে আমি আমার এই শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করে দেব, থুতুর মতো ফেলে দেবো এই শরীরটাকে। বাট I will not cease to work, and I will work until this world will know that it is one with God. আমি আমার এই শরীরটাকে ছেড়ে ফেলে দিতে পারি, কিন্তু আমি কাজ করা বন্ধ করব না যতদিন না অব্দি মানুষ জানছে হি ইজ ওয়ান উইথ গড, সে ভগবানের সঙ্গে এক। সুতরাং স্বামীজি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, স্বামীজি আছেন, স্বামীজি বলছেন আই এম এ ভয়েস উইদাউট ফর্ম। স্বামীজি চিন্তা হিসাবে আমাদের মধ্যে আছেন। যখনই তুমি স্বামীজির বই পড়ছো, স্বামীজি চিন্তা করছো, তুমি জানবে স্বামীজি তোমার মধ্যে রয়েছেন, তোমার সামনে স্বামীজি দাঁড়িয়ে আছেন, স্বামীজি তোমাকে দেখছেন, তুমিও স্বামীজিকে দেখছো, চিন্তা স্বরূপ স্বামী বিবেকানন্দকে দেখছো। সুতরাং অলওয়েজ প্রতিদিন 10-15 মিনিট স্বামীজি পড়বে, দেখবে নিজের মধ্যে একটা খুব স্ট্রেংথ ফিল করবে। স্বামীজি আমি যেখান থেকে এলাম অ্যাকচুয়ালি, প্রথম বলেছিলাম ফ্রিডম, সেকেন্ড স্ট্রেংথ, আর 3 হচ্ছে ওয়াননেস, একত্ব। স্বামীজির জীবনের মধ্যে, ঠাকুরের জীবনের মধ্যে, মায়ের জীবনের মধ্যে অহরহ এইরকম ঘটনা, অহরহ এইরকম উদাহরণ আমরা দেখতে পাই যে তারা জগতের সঙ্গে এক হয়ে গেছেন। আমরা প্রথমে বললাম যে মুক্তি মানে কি, আমি আমার এই ক্ষুদ্র শরীর মন থেকে বেরিয়ে এই জগতের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমি নিজেকে এক বোধ করছি, প্রত্যেকটি মানুষের দুঃখ যন্ত্রণা আনন্দ আমি বোধ করছি। এটি একত্ব, এটি ভগবান লাভ, এটি মুক্তি। স্বামীজির জীবনে বা ঠাকুরের জীবনে দেখো, ঠাকুর একবার দক্ষিণেশ্বরে বসে আছেন, পাশে দেখছেন গঙ্গার উপরে দুজন মাঝি নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে যাচ্ছে। একজন মাঝি হঠাৎ করে আরেকজনের পিঠে চাপড় মারলো, সঙ্গে সঙ্গে ঠাকুর যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন। পাশে গিয়েছিল, বলে কি হলো? বলে ওই চাপড় মারলো, ওটি আমার পিঠে লাগলো এসে, এবং সে দেখলো পিঠটা ফুলে গেছে। অদ্ভুত, আমরা কল্পনা করতে পারবো না, কিন্তু তিনি জগতের সঙ্গে এক, জগতের প্রত্যেকটি মানুষের দুঃখ দৈন্য আনন্দকে উপলব্ধি করছেন। স্বামীজি এই যে বলরাম বসুর বাড়িতে স্বামীজির ঘটনা, তুরিয়ানন্দজি বলছেন যে জগতের মানুষের দুঃখে স্বামীজির ভিতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। স্বামীজি তখন একবার একটা ঘটনা রয়েছে, স্বামীজি তখন বেলুর মঠে রয়েছেন। বেলুর মঠে তোমরা যদি গেছো, স্বামীজি ঘরটা নিশ্চয়ই দেখেছো, তার পাশে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ একটা ঘরে থাকতেন। বিজ্ঞান মহারাজ হচ্ছেন ঠাকুরের আরেকজন শিষ্য, স্বামীজির গুরু ভাই। বিজ্ঞান মহারাজ একদিন রাত্রি 2টোর সময় ঘুম ভেঙে গেল, বাইরে বেরিয়ে দেখলেন স্বামীজি বারান্দায় পায়চারি করছেন। বলছেন কি ব্যাপার? বলছেন যে, স্বামীজি বললেন দেখ পেশন। বিজ্ঞান মহারাজের আগে নাম ছিল হরি প্রসন্ন, স্বামীজি ওকে পেশন বলে ডাকতেন। বলে দেখ পেশন, মনে হচ্ছে কোথাও খুব একটা মানে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে, এবং সেটা আমার বুকে এসে বাঁচলো, আমি ঘুমোতে পারছি না। হরিপ্রসন্ন বিজ্ঞান মহারাজ একটু মুচকি হাসলেন মনে মনে, যে কোথায় কি হলো, আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল, স্বামীজি কষ্ট হচ্ছে, এটা কি হতে পারে? পরের দিন খবর পাওয়া গেল ফিজি দ্বীপপুঞ্জে, কত দূরে ভারতবর্ষ থেকে, ফিজি দ্বীপপুঞ্জে প্রবল অগ্নুৎপাত হয়েছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে, এবং সেখানে বহু মানুষ মারা গেছেন, বহু মানুষ ইনজিওর হয়েছে, বহু মানুষের কষ্ট হয়েছে। এবং সেইটা স্বামীজি যে সময় ঘুম ভেঙে গেছিল সেই সময়, তখন বিজ্ঞান মহারাজ বলছেন স্বামীজির হৃদয় তো সিসমোগ্রাফের চেয়ে, স্বামীজির সেন্সিটিভিটি, সিসমোগ্রাফ যেটাকে ভূমিকম্প মাপা হয়, তার থেকেও বেশি সেন্সিটিভ স্বামীজির হৃদয়। কি অদ্ভুত, মানুষের দুঃখে উনি এত কাতর। এবং সেই জন্যই মানুষের দুঃখ, আমাদের যে অসুবিধা, আমাদের যে দুঃখ, আমাদের জীবনের যে এত যন্ত্রণা, এইগুলো দূর করার পথ ওরা বলে দিয়েছেন। ঠাকুর মা স্বামীজি এসে এইগুলো পথ বলে দিয়েছেন। মায়ের জীবনে মা বলছেন না যে একবার জয়রামবাটি থেকে উনি কলকাতা যাবেন, বা কলকাতা থেকে জয়রামবাটি যাবেন কিছু একটা, তো মায়ের কাছে অনেকগুলো বিড়াল ছিল, তো মা প্রতিদিন ওদেরকে খেতে দিতেন। আর আরেকজন ব্রহ্মচারী মহারাজ ছিলেন,
ও একদম ওই বিড়ালগুলোকে পছন্দ করতো না। বিড়ালগুলো স্বাভাবিকভাবে, বিড়ালের যা ধর্ম, সে উৎপাত করে, ঠাকুর ঘরে ঢুকে যায়, খাওয়ার ঘরে ঢুকে যায়, এটা সেটাতে মুখ দেয়। তো সে সে খুব বিরক্ত, কিন্তু মা যেহেতু ওদেরকে ভালোবাসে, মা যেহেতু ওকে খেতে দেয়, সে কিছু বলতেও পারছে না। এবার মা কলকাতা থেকে জয়রামবাটি বা জয়রামবাটি থেকে কলকাতা, সম্ভবত কলকাতা থেকে জয়রামবাটি যাচ্ছে। তো নিশ্চয়ই সেই মহারাজ, ব্রহ্মচারী মহারাজ, তিনি ভেবেছেন যে মা তো এবার থাকবেন না, এবার তোদেরকে আমি দেখছি। যেটা আমরা ভাবি অনেকে, যে তো থাকবে না, তাহলে তোদেরকে দেখবো এবার আমি। মা ওটা বুঝতে পেরেছেন। মা ওটা বুঝতে পেরে বললেন, দেখো, জানবে ওদের মধ্যেও আমি আছি, ওই মনুষ্যতর জীব, তাদের মধ্যেও আমি আছি। মায়ের বিউটিফুল, মানে নিজের 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 সম্বন্ধে এরকম একটা অসাধারণ নিজের মা নিজেকে প্রকাশ করলেন। আমরা মায়ের প্রকাশ করি যে মা নিজেকে কালী বলে প্রকাশ করেছেন, তাই না? যে একবার একটা মাঠের মধ্যে দিয়ে আসছিলেন, তবে একটা মায়ের সঙ্গে মায়ের ভাইপো একজন ছিল, সে বললো যে তুমি বলো, তুমি কি কালী? মা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, বললেন না, তুমি যদি না বলো তাহলে আমি যাবো না, আমি এখানে থেকে নেবো। তো মা বললেন হ্যাঁ কালী, তার সঙ্গে চলে যাবো। মায়ের কালী রূপ, মায়ের জগদ্ধাত্রী রূপ, এই রূপে মা নিজেকে প্রকাশ করেছেন, মা বলেছেন। কিন্তু মা যে সর্বভূতে রয়েছেন, সেটি কিন্তু এই অসাধারণ একটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি। মায়ের সর্বভূতে রয়েছে, তাই না? সুতরাং এইটি হচ্ছে সেই একত্ব। সেই একত্বের সাধনা যেন আমরা করতে পারি, আমরা যেন প্রত্যেককে তার যথাযোগ্য সম্মান তাকে দিতে পারি। কেউ ছোট নয়, কোনো উঁচু নিচু কিছু নেই, যে কেউ আমার থেকে ছোট, কেউ আমার থেকে বড়, এরকম। কিন্তু যার যা প্রাপ্য মর্যাদা তাকে সেইটুকু দেওয়ার, সকলকে যেন শ্রদ্ধা আমাদের মধ্যে থাকে। তো এই যে তিনটে চিন্তা, কি বললাম, ফ্রিডম, স্ট্রেংথ আর ওয়াননেস, এইগুলো স্বামীজি বলছেন, এইগুলো যেন আমরা ফলো করতে পারি। স্বামীজির আইডিয়ার মধ্যে, স্বামীজির আইডিওলজির মধ্যে, রামকৃষ্ণ মিশনের কাজের মধ্যে দারিদ্র দূরীকরণ, আত্মার মুক্তি, সমস্ত স্বামীজির যে আইডিয়া, সেইগুলোকে রামকৃষ্ণ মিশন ফলো করছে। রামকৃষ্ণ মিশনের সমস্ত কার্যপ্রণালী স্বামীজি ঠিক করে দিয়ে গেছে যে এইভাবে তোমাদের আইডিয়া হবে। সেইগুলোকে যুগের মধ্যে, বিভিন্ন যুগে যেমন প্রয়োজন হচ্ছে, এই সময় কম্পিউটার ইত্যাদি প্রয়োজন হয়েছে, তো সেইগুলোর মাধ্যমে কম্পিউটার শিক্ষা হচ্ছে, সেইগুলোর মাধ্যমে জানবে যে সেই স্বামীজির আইডিয়াকে প্রচার করা হচ্ছে। দেখবে কোথাও বন্যা হলো, ভূমিকম্প হলো, খরা হলো, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ মিশনের সাধুরা, ভলেন্টিয়াররা ওরা চলে যাচ্ছে ওখানে গিয়ে তাদের দুঃখ থেকে তাদেরকে মুক্ত করার চেষ্টা করছেন, তাই না? দেখবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাস হচ্ছে, তোমাদের ভিতরের যে শক্তি সেগুলোকে জাগানোর চেষ্টা হচ্ছে। এবং রামকৃষ্ণ মিশনে গিয়ে দেখবে সবাই মোটামুটি একই রকম সমান একটা এতে, একই মন্দিরে ঠাকুরের কাছে সকলেই প্রার্থনা করছে, মায়ের কাছে সকলেই প্রার্থনা করছে। এগুলো স্বামীজির যে আইডিয়া গুলো, ঠাকুরের মায়ের যে আইডিয়া, এগুলো কিন্তু স্বামীজি এই রামকৃষ্ণ মিশন নিজেদের কার্যের মধ্যে দিয়ে এগুলো প্রকাশ করছে। সুতরাং এইটুকুই থাক আজকে। আমি খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে আমার কথা বলার সুযোগ হলো। আমি মানে এটা একেবারেই হঠাৎ করে আসা, আমি খুবই আনন্দিত আপনারা এখানে এইভাবে ঠাকুরের আদর্শে, মায়ের আদর্শে, স্বামীজির আদর্শে জীবনযাপন করছেন। আপনারা এগুলো চালিয়ে যান। নিশ্চয়ই ঠাকুরের কৃপা, মায়ের কৃপা, স্বামীজির কৃপা এবং আজকের দিনে ভগবান বুদ্ধদেবের কৃপা আমাদের সকলের উপরে বর্ষিত হোক। আমরা যেন সকলেই তাদের দেখানো পথে, নিজেরা যে যেখানে আছি, আমরা সন্ন্যাসী হই, ব্রহ্মচারী হই, গৃহস্থ হই, ছাত্র হই, ছাত্রী হই, সকলে যেন তাদের দেখানো পথে আমরা জীবন যাপন করতে পারি। ছাত্রীদের জন্য স্বামীজি বলছেন যে if a student think himself or herself as Atman, he will be better student. যদি তুমি নিজেকে মনে করো যে আমি আত্মান, আত্মা মানে আর কিছু নয়, যে আমার ভিতরে অনন্ত শক্তি আছে, অনন্ত শক্তি আমার ভিতরে আছে, আমার দ্বারা অসম্ভব কিছু নেই, সমস্ত যে দুর্বলতা, সমস্ত অপারগতা, সেগুলো বাইরে, আমার এই শরীর মনে, কিন্তু ভিতরে যে অনন্ত শক্তি জলজল করছে। যদি কেউ এইটা চিন্তা করে, he will be better student, he will be better. If a cobbler thinks that he is Atman, he will be better cobbler. If a fisherman thinks he is a Atman, he will be better fisherman. সুতরাং আমরা সকলেই যেন আমাদের সেই আত্মশক্তি আমাদের মধ্যে জাগ্রত হয়, যে স্ট্রেংথের কথা বললাম, সেই স্ট্রেংথ আমাদের প্রত্যেকের মধ্যে আছে। ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকের মধ্যে সেই অন্তর্নিহিত শক্তি আছে, বাইরে থেকে শক্তি আনতে হবে না, ভিতরের শক্তি তাকেই জাগ্রত করতে হবে। কি করে? স্বামীজির দেখানো পথে। তোমরা যে জীবনযাপন করছো, সকালে এসে প্রেয়ার করছো, মেডিটেশন করছো, মেডিটেশন করা জানো তো, শেষ এই কথাটা বলি, এটা আমার বলা উচিত।
মেডিটেশন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা জেনে রাখবে। শুধু সাধারণত আমাদের এরকম একটা ধারণা হয় যে মেডিটেশন মানে শুধুমাত্র একটা স্পিরিচুয়াল একটা ব্যাপার। অবশ্যই সমস্ত এভরিথিং ইজ স্পিরিচুয়াল, কিন্তু এর একটা সাইকোলজিক্যাল দিকও আছে, জানো তো। এখন বিদেশে বিভিন্ন যে নিউরো সায়েন্টিস্ট, ওরা এটা নিয়ে খুব গবেষণা করছে, অনেক বছর ধরে এটা করছে। আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে হাউ গড চেঞ্জেস আওয়ার ব্রেন। ওর লেখক হচ্ছেন অ্যান্ড্রিউ নিউবার্গ। উনি একজন নিউরো সায়েন্টিস্ট। তো উনি ওই কি করে মেডিটেশন, প্রেয়ার আমাদের মানুষকে পরিবর্তন করে দেয়, মানুষকে আরো উন্নত করে দেয়, সেইটা নিয়ে উনি লিখছেন। ওটা আমি 2 মিনিট তোমাদেরকে বলি। উনি বলছেন যে আমার কাছে একজন লোক এলো, লোক এসে আমি দেখলাম যে লোকটি একেবারে পাগলাটে ধরনের, তার জামা কাপড়ের কোনো ঠিক নেই, কথাবার্তা ঠিক নেই, হাঁটছে এলোমেলো, দেখেই বোঝা যাচ্ছে এ একদম পাগলামির দিকে এগোচ্ছে। সে এসে আমাকে তার বললো যে আমাকে ট্রিটমেন্ট করুন। তো তখন অ্যান্ড্রিউ নিউবার্গ উনি বললেন যে উনি ওনাকে একটা পদ্ধতি দিবেন। বললেন দেখুন, আপনি ওনাকে একটা মানে একটা হিন্দু কোন একটা ধর্ম সম্প্রদায়ের একটা মন্ত্র দিলেন। বললেন এই মন্ত্রটা আপনি প্রতিদিন এতবার করে এটাকে জপ করবেন এবং সেটা করে গুনবেন, মানে ফিঙ্গার মুভমেন্ট থাকবে, আর ব্রিথ কন্ট্রোল প্র্যাকটিস করবেন। এটা করে আপনি 15 দিন পরে আমার কাছে আসুন। তাহলে কি, একটা ওনাকে শব্দ বলে দিলেন, বললেন এটা রিপিট করবেন, রিপিট করার সময় ফিঙ্গার মুভমেন্ট থাকবে, গুনবেন, আর ব্রিথ কন্ট্রোল করবেন, এই এক্সারসাইজটা করবেন। এই করে আপনি 15 দিন পরে আমার কাছে আসুন। উনি 15 দিন পরে এলেন, এসে দেখলেন যে লোকটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে, অনেক বেশি ব্যালেন্সড। অনেক সে আগের কথাবার্তার মধ্যে যে এলোমেলো ভাব ছিল, চাল চলনের মধ্যে একটা পাগলামি ছিল, সেগুলো অনেক চলে গেছে। ব্যালেন্সড, একেবারে ব্যালেন্সড, খুব সুন্দর ব্যবহার, মিষ্টি ব্যবহার। বলে যে কেমন আছে, বলে খুবই ভালো আছে। ঠিক আছে, আরো 15 দিন পরে আসুন, একই জিনিসটা করুন। এইভাবে বেশ কয়েকবার ওকে এইটা করালেন এবং দেখলেন মানুষটা খুব ভালো হয়ে গেছে, এবং সে আগে যেটা ছিল তার চেয়ে অনেক ভালো মানুষ হয়ে গেছে। তো অ্যান্ড্রু নিউবার্গ উনি এক্সপেরিমেন্টটা করা শুরু করলেন। উনি কি করলেন, ওই যে মানুষটা যখন প্রথম দিন এসেছিল ওর ব্রেন স্ক্যান করেছিলেন। তারপরে ওই যে প্রতি 15 দিন পরে পরে আসছে, ওর ব্রেন গুলো উনি ওই প্রতিদিন প্রতি 15 দিন পরে ওর ব্রেনটা উনি স্ক্যান করতেন, সেই রিপোর্ট গুলো পাশাপাশি রাখতেন। উনি দেখলেন, উনি একদম এক্সপ্লেন সায়েন্টিফিক্যালি উনি বলছেন যে আমাদের মাথার মধ্যে, তোমরা তো পড়েছো, বায়োলজিতে পড়েছো যে প্রিফ্রন্টাল কর্টেক্স, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব ইত্যাদি ইত্যাদি থাকে। এর মধ্যে বিভিন্ন রকমের অংশগুলো থাকে যেগুলো আমাদের বিভিন্ন ইমোশনসকে কন্ট্রোল করে। আমাদের হ্যাপি ইমোশনস, আমাদের আনহ্যাপি ইমোশনস, আমাদের গুড ইমোশনস, ব্যাড ইমোশনস, এগুলোকে কন্ট্রোল করে। উনি বলছেন যে একজন মানুষ যদি রেগুলারলি অ্যাটলিস্ট 10 মিনিট করে মেডিটেশন প্র্যাকটিস করে, তাহলে তার মস্তিষ্কের মধ্যে যেগুলো ব্যাড ইমোশনস তৈরি করে যে সমস্ত অংশ, সেই অংশের সাইজ গুলো আস্তে আস্তে কমে যায়। একটা অসাধারণ একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। যে ইমোশনস গুলো আমাদের ব্রেনের মধ্যে এভিল থটস, যেগুলো আমাদের সমস্ত নেগেটিভ ইমোশনকে ক্রিয়েট করে, সেই সেই অংশের সাইজ গুলো আস্তে আস্তে কমে যায়। এবং ক্রমাগত মেডিটেশন করলে যেগুলো আমাদের ব্রেনের মধ্যে হ্যাপি ইমোশনস, পজিটিভ ইমোশনসকে ক্রিয়েট করে, সেই সাইজগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। ওই জন্য দেখবে কেউ যদি খুব জপ ধ্যান করে, তার শরীর মনের মধ্যে একটা খুব সুন্দর একটা গ্লো আছে, ওর চাল চলন কথাবার্তার মধ্যে একটা অন্যরকম ভাব এসে গেছে। জানবে এটা কিন্তু নাটক করছে না, এটা কিন্তু মানে লোক দেখানোর জন্য করছে এরকম নয়, ওর ভিতর থেকে চলে এসেছে, ওর সাইকোফিজিক্যাল লেভেলে এই চেঞ্জ গুলো এসে গেছে। এবং সেই মন দিয়ে, সেই শরীর দিয়ে সে যা কিছু করুক না কেন, সে যদি ঈশ্বর সাধনা করে, সে যদি পড়াশোনা করে, সে যদি অফিসের কাজ করে, সে যদি কোনো দোকানে কাজ করে, ব্যবসা করে, যা কিছু করুক না কেন, সে অত্যন্ত ভালো কাজ করবে। তার আশেপাশের মানুষের সঙ্গে সে তার ব্যবহার মধুর হয়ে যাবে, কারণ সে নেগেটিভ ইমোশন গুলো আসবে না সহজে। তার রাগ, ক্রোধ, অন্যান্য যা যা এভিল ইমোশন যেগুলো আছে, সেগুলো সহজে তার আসবে না। তার বিরক্তি অনেক কমে যাবে, আনন্দ অনেক বেড়ে যাবে। এই জন্য মেডিটেশনের খুব গুরুত্ব আছে আমাদের জীবনে। প্রেয়ার, মেডিটেশন, যে দেখবে যে ওই অ্যান্ড্রু নিউবার্গ কি বললেন যে রিপিট করুন, মানে আমাদের গুরুদেব যাদের মন্ত্র হয়েছে, দীক্ষা হয়েছে, ওনারা কি দেন, একটা
ঈশ্বরের নাম দেন, সেইটাকে রিপিট করতে বলেন, জপ করতে বলেন, ওটাকে ফিঙ্গার মুভমেন্টটাকে কাউন্ট করতে বলেন, আর ওইটা করতে করতে অটোমেটিক্যালি আমাদের ব্রিথ কন্ট্রোল হয়ে যায়। একদম যে সাইন্টিফিক রিসার্চ ও করে ওরা এখনো তো বের করছে, হাজার হাজার বছর ধরে আমাদের মুনি ঋষিরা সেইগুলোই আমাদেরকে বলে দিয়েছে। এই ভারতীয় সংস্কৃতি, এই ভারতীয় ঐতিহ্য, তার ধারক বাহক তোমরা, এই ইয়াং জেনারেশন, তোমরা এইগুলোকে বোঝার চেষ্টা করো, এগুলোকে জানার চেষ্টা করো, এবং এইগুলোর সবচেয়ে ভালো ডেমনস্ট্রেটর হচ্ছেন এই ঠাকুর মা স্বামীজি। এরা নিজেদের জীবনে সেইগুলোকে যাপন করে আমাদের সামনে আইডিয়াল গুলো রেখে গেছেন, আমাদের সামনে আইডিয়াল গুলো দিয়ে গেছেন। জাস্ট লিভ দিস লাইফ, লিভ লাইফ অ্যান্ড বি গ্রেট। সকলের জন্য আরো একবার আমি সকলের প্রতি শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণ।